নমস্কার। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেল থেকে আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস কিছু কথা বলছি। আমরা গতকাল সন্দেশখালি গিয়েছিলাম। সন্দেশখালি বহু বছর ধরে আমার খুব পরিচিত জায়গা, বহু মানুষের সাথে আমার পরিচয় আছে। এই সময়টা কম করে 30 বছর আগে থেকে আমার ওই এলাকার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়েছিল। আমরা গিয়েছিলাম 4টে সম্প্রদায়ের 4 জন মানুষ। আমি গিয়েছিলাম, আমাদের সাথে ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, ছিলেন বীরেন মাহাতো, আদিবাসী সমাজের একজন বিশিষ্ট নেতা, সাথে ছিলেন মতুয়া সমাজের হরিবর গোসাই। আমরা সকালবেলা এখান থেকে রওনা দিয়ে ভাবছিলাম যে কোন পথে যাব, কোন পথে গিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রকৃত ঘটনাটা কি, এইটা একটু মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করা। মানে অন্য অনেকের মতো যে ওই গিয়ে সংবাদ মাধ্যমের সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ধস্তাধস্তি করলাম, করে খবর হলো, আমাদের উদ্দেশ্যটা তা ছিল না। সেই জন্যে আমরা ভাবছিলাম যে কোন এলাকা দিয়ে আমরা গেলে আমরা জায়গাতে পৌঁছাতে পারবো। আমাদের যা পরিচিত লোকজন ওখানে আছেন, কামরুজ্জামানেরও অনেক পরিচিত লোকজন আছেন, বীরেন মাহাতোরও অনেক পরিচিত লোকজন আছেন। বিভিন্ন জায়গায় খবর নিয়ে আমরা ভেবেছিলাম যে নৌকা করে যাব, কারণ নেজার থেকেও পুলিশে আটকাচ্ছে, ধামাখালিতে গেলেও পুলিশে আটকাচ্ছে। সেই জন্য আমরা ভেবেছিলাম হয় মালঞ্চ অথবা মঠবাড়ি থেকে একটা নৌকা ভাড়া করে, একটা ভটভটি ভাড়া করে আমরা যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি, নৌকা পাওয়া যায়নি। বেশিরভাগ নৌকার মাঝি মালিক তারা ওই এলাকায় যেতে চাইছে না। ফলে বুঝলাম যে একটা উত্তেজনা, আশঙ্কা কাজ করছে। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা সোজা সরবেড়িয়া হয়ে ধামাখালি পৌঁছাবো, যা হবার হবে। এবং আমাদের একটা মনে হচ্ছিল নানানজনের সঙ্গে কথা বলে যে মালঞ্চতে পুলিশ হয়তো জিজ্ঞেস করতে পারে কোথায় যাবেন, যে জন্য আমরা ভাবলাম যে সেরকম কথা হলে আমরা বলবো যে যাচ্ছি আমরা বাসন্তীর দিকে। এরকম প্ল্যান করে আমরা গেছিলাম। যা হোক, এগুলো হয়নি। কিন্তু আমাদের একটা কথা পরিষ্কার করে ওখানকার আমাদের বন্ধুবান্ধব জানিয়ে দিয়েছিল যে ওই ধামাখালিতে গেলে পুলিশ আটকাবে। পুলিশের কড়াকড়ি অনেকটা কমে গেছে, কিন্তু ধামাখালিতে গেলে আটকাবে, বাইরের লোকজনকে ওই খেয়া পারে ওপারে যেতে দিচ্ছে না। ফলে আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে ধামাখালির ঠিক 1-1.5 কিলোমিটার আগে ওখানে একটা ঘাট আছে। ওই ঘাটের মালিক হচ্ছেন আরশাদ মিয়া। তা আমরা ঠিক করলাম আরশাদ মিয়ার ঘাট থেকে আমরা নৌকা করে পার হয়ে একেবারে প্রধান ঘাটে না গিয়ে এরকম একটা ছোটো ঘাটে সন্দেশখালিতে গিয়ে নামবো। সন্দেশখালি মানে গোটাটা সন্দেশখালি, কিন্তু সন্দেশখালি দ্বীপটা একটা আলাদা দ্বীপ। আবার ওদিকে জেলিয়াখালি আছে, জেলিয়াখালি আবার ভাঙা তুষখালি, বড় তুষখালি। আর এই যেখানে আমরা কথা বলছি এর ঠিক পেছন দিকটা হলো, মানে সরবেড়িয়া থেকে ধামাখালি যাওয়ার পথে বাদিকে হলো বেড়মজুর যে ইয়েটা, যেখানে শাহজাহানের বাড়ি, ওই এলাকাটা উপদ্রুত এলাকা। তো আমরা ঘাটে গিয়ে নৌকা সুবিধা করতে পারলাম না, খেয়াও চলে গেছে, অনেকটা দেরি হবে। তখন আমরা ভাবলাম যে আমরা ওই রাস্তার দক্ষিণ দিকে, মানে ডান দিকে জেলিয়াখালির দিকে যাওয়ার ওখানে আরেকটা ঘাট আছে। তা আমরা কথা বললে ঠিক করলাম যে ঠিক আছে, জেলিয়াখালিটা আমরা আগে ঘুরে আসি। যদিও জানতাম জেলিয়াখালির ওদিকটায় গোলমালটা কম। তো জেলিয়াখালির ওপাশে আমরা গেলাম। ওপারে গিয়ে ওখান থেকে দুটো টোটো ভাড়া করে আমরা 6-7 কিলোমিটার অবধি গ্রামের মধ্যে আমরা গিয়েছিলাম।
মানে শেষ আমাদের একটা অন্য আগ্রহ ছিল দুর্গামণ্ডপে গিয়ে একটু মোক্তার সাহেব বলে একজন আছেন আমাদের বহু পুরনো লোক, তার সঙ্গে দেখা করে একটু ডিটেলস জানার চেষ্টা করব। কিন্তু পথে বাড়ির কাছে গিয়ে শুনলাম তিনি 1.5 বছর আগে মারা গেছেন। যে একটা ছেলের সঙ্গে কথা বললাম এবং অনেক লোকজনের সাথে আমরা এই যাওয়ার পথে যেখানে দোকান দেখেছি, লোকজন দেখেছি, নেমেছি, কথা বলেছি। তারপর আমরা ওখান থেকে ফিরে এলাম। ফিরে এসে আমাদের বড় তুষখালী যেটা, ওটাও জেলিয়াখালী অঞ্চলের মধ্যেই বোধহয়। তো আমরা ওখানে যাওয়ার জন্যে কিন্তু যাওয়ার খুব সমস্যা। যাক, আমাদের যে ড্রাইভার ছিল ওই যে টোটোর, সে অন্তত 10-12টা জায়গায় টেলিফোন করলেন নৌকার মালিককে, কেউ যেতে রাজি হলো না। নানান রকম অজুহাত তারা বললেন। তাতে বুঝলাম যে আসলে মানুষ এই ঝামেলার মধ্যে যেতে চাইছে না, পুলিশ ডেকে জিজ্ঞেস করবে, এত নৌকা আটক করতে পারে ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত একজন রাজি হলেন, সেটা আমরা রিজার্ভ করলাম, ভাড়া করলাম একটা ভটভটি ভাড়া করে। আমরা প্রথমে তুষখালীতে গেলাম, বড় তুষখালীতে গেলাম। সেখানে মিনু সিং বলে আমার একটা পরিচিত মহিলা ছিলেন, যিনি ওই এনজিও করতেন। পুরো সন্দেশখালী ব্লকটাতেই তার পরিচিতি আছে। তো তার কাছে গেলাম। আর তার বাড়ি, বাপের বাড়িটা আমাদের এই গাইঘাটাতে, যে কারণে আমাদের সঙ্গে একটু যোগাযোগও আছে আগে থাকতে। তো আমরা সেখানে গিয়েও কথাবার্তা বললাম। অনেক মহিলা তার ইয়েতে একসঙ্গে হলেন। এইসব কথা বলে আমরা ফিরে এলাম। তো আমরা এই দুটো জায়গাতে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে, এই দিকে ওই ঝামেলাটা কম হলেও এখানে তৃণমূলের উৎপাত কিন্তু অন্যান্য অঞ্চল থেকে কম নয়। মানে মানুষের উপর অত্যাচার, মানুষকে ধমকানো, মানুষের জমিজমা কেড়ে নিয়ে ঘের করা, তাদের ঠিকমতো পয়সা না দেওয়া, কিছু বলতে গেলে মারধর করা। মারধর মানে খুন খারাপির মতো না, চটচাপড় মারলো, যখন তখন মিটিংয়ে ডাকলো, প্রত্যেক বাড়ি থেকে লোকজন যেতে হবে। তারপরে কিন্তু এই দুটো ইয়েতে দ্বীপে গেলাম, দুটো দ্বীপেই কিন্তু বলছেন এখানে পুরোটাই হচ্ছে তৃণমূলের লোক, এরা সব তৃণমূলের সাপোর্টার। কিন্তু তৃণমূলের উপরে এইরকমভাবে তারা বিরক্ত। ইভেন মিনু সিং আমাকে একথাও বললেন যে কিছু কিছু লোক বিজেপি হয়েছিল, কিন্তু নানান রকম চাপে তারা আর বিজেপি করে কথা আর বলছে না, সবাই এখন তৃণমূল হয়ে গেছে। ভেতরে ভেতরে কী আছে সেটা আলাদা কথা, কিন্তু তার কোনো প্রকাশ নেই। তিনি আবার বললেন যে 3টে ভোটের কথা বললেন। প্রথম ভোটে ভোট দিতে পেরেছিল সবাই, দ্বিতীয় ভোটে আদৌ ভোট দিতে পারেনি, তৃতীয় ভোট, লাস্ট যে ভোটটা হলো সেখানে ওই নেতারা বসে আছেন ভোট দেওয়ার জায়গায়, অন্যদের বাড়ি করে দিয়ে তাদের সামনে ভোট দিতে হয়েছে। তো এইগুলো এরা কিন্তু সব তৃণমূল করার লোক, কিন্তু নেতারা কাউকে ভরসা করছে না, কাউকে বিশ্বাস করতে চায় না। তাতে এই তৃণমূলের এই লোকজন ভীষণভাবে বিরক্ত। তো মানে যত রকমের সমস্যা করা যায় তত রকমের সমস্যাই সেখানে আছে। রাজনৈতিক দাদাদের যা উৎপাত। কিন্তু আমি বললাম যে এই মেয়েঘটিত ব্যাপারগুলো, তখন ওরা বললেন যে তারা বললেন যে এই দুটো দ্বীপে এরকম কোনো ঘটনা নেই, এটা পরিষ্কার করে বললেন। আর অন্যান্য দ্বীপের কথা বললেন যে তারাও আমাদের মতোই শুনেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট তারা জানেন না, এটা পরিষ্কার করে বললেন। তবে বললেন যে এদের যা চরিত্র, মানে যেরকম সন্ত্রাস এরা করে, তো তারা যা কিছু করতে পারে। কিন্তু তারা বললেন যে আমাদের কাছে এরকম কোনো, আমি একজনের কথা বলছি না, অন্তত 50 জনের সাথে কথা বলেছি। মানে 50 জন নয়, 50টা জায়গায় কথা বলেছি, থেমে 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 কথা বলেছি এক এক জায়গায়। মিনু সিংয়ের বাড়িতে অনেক লোকজন এসেছিলেন, বহু মহিলারাই ছিলেন, তারা সবাই মূলত এরকম কথা বললেন। আমরা ওইখান থেকে আমরা চলে গেলাম ওই মূল সন্দেশখালীর একটা ঘাট হচ্ছে এই ধামাখালি থেকে, এইটাই হচ্ছে মূল ঘাট। আর একটা ঘাট আছে এর উল্টো দিক দিয়ে ঘুরে পূব দিক দিয়ে আসলে ওই খুলনা বলে একটা অঞ্চল আছে, খুলনার সাথে একটা ঘাট আছে সন্দেশখালীর পূব দিকটাতে। আমরা ওই দিকটাতে গেলাম। ওই দিক দিয়ে গেলাম মানে দেখলাম যে এদিকে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। আর আমরা এই যাচ্ছি যখন, তখন প্রায় 5টা, মানে ওখানে পৌঁছাতে প্রায় 5টা বেজে গেছে। আমরা একটু হিসেব করে গেলাম যে কলকাতার বাবুরা যারা আসেন তারা তো বিকেলের দিকে সব কেটে যান, হয়তো পুলিশেরও কড়াকড়ি থাকবে না, এবং সেটা ছিলও না।
তো যাক, আমরা ওখানে যখন পৌঁছালাম সেই সময় ঘাটে 7-8 জন পুলিশ ছিলেন, যাদের বেশিরভাগই দেখলাম যে ওই মনে হয় মণিপুর, নাগাল্যান্ড ওই দিককার জনজাতি বলে মনে হলো, মানুষজন বলে মনে হলো চেহারা দেখে। তো আমরা এমনভাবে গেলাম, মাত্র আমরা 2 জন ড্রাইভারকে দিয়ে 6 জন যে যার মতো বেরিয়ে গেলাম, ওরা আমাদের কিছু জিজ্ঞেস করেনি। তারপরে গিয়ে ওখান থেকে টোটো ধরে আমরা গেলাম বোধহয় 1.5-2 কিলোমিটার রাস্তা, বিদ্যাসাগর বলে একজনের বাড়িতে, আদিবাসী, অনেক পুরনো আমাদের পরিচিত লোক, ওই এলাকায় খুবই পরিচিত মানুষ। তা এই পথটা যেতে যেতে অন্তত 7-8 জায়গাতে আমরা, এই 1.5-2 কিলোমিটারের মধ্যে 7-8টা জায়গাতে ক্যাম্প, ওই 2 জন 3 জন 4 জন পুলিশ। একটা জায়গাতে দেখলাম যে ওই অভিযোগ লেখানোর ক্যাম্প হয়েছে, যেখানে বেশ ভিড় করে, তখনও প্রায় 5টার সময়ও ভিড় করে সব অভিযোগ লেখাচ্ছে, কার জমি কীভাবে কেড়ে নিয়েছে, কী কী অত্যাচার ইত্যাদি ইত্যাদি। তো সেখানেও পুলিশ আছেন। আমরা চলে গেলাম। এই সময় আমরা ছিলাম একটা টোটোতে 6 জন, আমাদের কেউ কিছু জিজ্ঞেস করেনি। বিদ্যাসাগরের বাড়ি গিয়ে ছিলেন না, টেলিফোন করে ওর মেয়ে ডেকে দিল। বিদ্যাসাগর এসছেন দেখে, বিদ্যাসাগর কিন্তু আক্ষরিক অর্থে তিনি বিদ্যাসাগর, মানে আমাদের মতো বয়স। তিনি যখন লেখাপড়া কিছুটা জানতেন, তখন ওই এলাকার আদিবাসীদের মধ্যে লেখাপড়া জানা লোক ছিলেন না, ফলে যা কিছু ওই বিদ্যাসাগরই একমাত্র ভরসা ছিলেন, ফলে লোকে তাকে শ্রদ্ধা করেন, তিনিও খোঁজখবর রাখেন। আর তিনি, আমরা এই যে সোশ্যাল মুভমেন্ট করি, কলকাতায় কোনো মিটিং হলে ওই এলাকা থেকে 5 জন 7 জন এক একটা দ্বীপ থেকে নিয়ে তারা আমাদের মিটিংয়ে পার্টিসিপেট করেন, পরে লিভিং একটা যোগাযোগ আছে, বিশ্বাস ভরসাও আছে। আমরা এইসব লোকের কাছেই জানতে চেয়েছি, যারা আমাদের বিশ্বাস করে সত্যটা বলবেন। আমরা এই বিদ্যাসাগরের এখানে গিয়ে বিদ্যাসাগরকে ক্যাটাগরিক্যালি বললাম। বিদ্যাসাগর পৌঁছানোর আগে অনেক লোকজন জমে গেছিলেন, তারা তো তৃণমূলের নেতাদের মুখটুক খিস্তি করে বলছেন এরাই করে, তা করে, এ করে, তা করে, এরা নানান রকমের, মানে যে যে অভিযোগগুলো আমরা টিভিতে দেখি, সব অভিযোগগুলো ওই গ্রামবাসীরা, মানে তারা বোধহয় সবই আদিবাসী, একজনও স্বাক্ষর ছিলেন বলে মনে হয় না, বয়স্ক লোকজন। তাদের কথা শুনে মনে হলো যে সব অভিযোগগুলোই ঠিক, মানে ঠিক তো বটেই, মনে হয় না অভিযোগগুলো ঠিক, কিন্তু যে মাত্রায় দেখছি তারা সেরকম বলেননি, বলেছে না এগুলো করে, ওরা এভাবে ডাকে, রাত্রিবেলায় মেয়েদের ডাকে, জমি জমা কেড়ে নেয়, ভোট দিতে দেয় না, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব যাকে তাকে মারধর করে, ডেকে নিয়ে গিয়ে মারধর করে, ভয় দেখায়, এসব করে, ডেকে নিয়ে গিয়ে মানে পার্টি অফিস বা এরকম কোনো জায়গাতে ডেকে নিয়ে গিয়ে করে। তো যাক, এইসব হতে হতে যখন এসে পড়লেন বিদ্যাসাগরকে আমি জিজ্ঞেস করলাম যে অবস্থাটা কী। তো উনি বললেন যে এখানে মূলত জমি নিয়ে এরা খুব মানুষের ক্ষতি করেছে। আমি বললাম কীভাবে? তো উনি বললেন, দেখেন, ওনার কথা মতো যে এই এলাকার 50 ভাগের বেশি জমির কোনো দলিল নেই, খাস জমি, এবং সেইগুলো বিভিন্ন পরিবার তারা বকদখল করে, রেকর্ড হয়েছে। তারপর ওরা যখন এইটা ঘের করলো, ঘের করা মানে বিঘা প্রতি একটা টাকা এদের দেওয়ার কথা, দেয়ও, কোনো কোনো ক্ষেত্রে দিয়েছে, কোনো ক্ষেত্রে দেয়নি, কখনো দিয়েছে তারপরে দেয়নি, 1 বছর দিয়েছে, 3 বছর দেয়নি, ইত্যাদি ইত্যাদি। তো তাদের প্রতি বছর একটা নির্দিষ্ট টাকা দেওয়ার কথা, দেবে বলে নিয়েছে। এবং নেওয়ার পরে যার যার জমিতে এই সমস্ত গোলমাল আছে, যাদের দলিল নেই, যারা এভাবে মানে দখলি সত্ত্বে আছেন, সেই সবগুলো ওরা খুঁজে বার করে করে তাদের 1-2 বছর টাকা দিয়েছে, তারপর দেয় না। এরকম করে করে কোনো ত্রুটি জমির মধ্যে যাদের পেয়েছে, কোনো না কোনো ছুতো না দেয়, তাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, টাকা চাইতে গেলে মারধর করে, অসম্মান করে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো করে। আর ভোটের ব্যাপারটা তো যেহেতু এইগুলো করে বলে তারা ভরসা করতে পারে না, যদিও তারা এই সব পার্টি করে, তৃণমূলই করে, কিন্তু ওই তারাই ভোটটা দিয়ে নেয় বা তাদের সামনে ভোট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই সব ব্যাপারগুলো কিন্তু সঠিক। এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই যে এই অত্যাচারটা ওখানে করছে, এবং এটা তো মানুষ মেনে নিতে চায় না, যতই সেই পার্টি করুক। তারপরে আমি একেবারে জিজ্ঞেস করলাম যে মহিলা গঠিত ব্যাপারটা বিদ্যাসাগর, তো আপনি বলুন যে কী এটা। তো বিদ্যাসাগরবাবু বললেন যে শোনেন, এই মহিলা গঠিত ব্যাপারটা মানুষ অনেকটা রাগঢাক করে রাখে, বলে না, আমি অতটা কিছু বলতে পারবো না। আর আধা জেনে আমি কোনো কথা আপনাদের বলবো না, আমি শুধু আপনাদের বলি একটা ঘটনার কথা। উনি বললেন যে একটা ঘটনার কথা বলি, সেটা আমি জানি, নিশ্চিত জানি, যে ওই সব নেতারা সব পিকনিকে যাবে ভোরবেলায়, সকালবেলায়, সেই দিন রাত্রিবেলায়
গ্রামের বিভিন্ন গ্রামের বা কোনো গ্রামের কিছু মহিলাকে ডেকেছিলেন তাদের ওই পিঠে পুলি তৈরি করে দেওয়ার জন্যে, ওই যে যাবেন হ্যাঁ তৈরি করে দিতে, এইটা ঘটেছিল। এবং স্বাভাবিকভাবে রাত 12টার সময় কাউকে যদি এইভাবে ডাকে মহিলাদের, তা কোনো বাড়ির মহিলারা এটা যেতে চান না, যেতে চাইবেনই বলবেন, এটা একটা সম্মানের প্রশ্ন, তারাও যেতে চাননি, কিন্তু তারা এসেছিলেন, মানে আসতে হয়েছিল। আপনি আমাকে বললেন যে এই অবস্থাটা আপনি বুঝুন যে তাদের 12টার সময় এসে এইগুলো করে দিতে হয়েছে। এর বেশি তো আর আমাদের বাইরে থেকে জানার কথা নয়, এটা ঘটেছিল এটা জানি। আর হয়তো এরকম মাঝে মধ্যে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, যেটা আমরা নির্দিষ্টভাবে জানি না। তবে কিছু কিছু মানে এই 15 দিনের ব্যাপার নয় বা এই 1 মাস 2 মাসের বিষয় না। উনি বলছেন এর আগেও 6 মাস আগে, 1 বছর আগে, 1.5 বছর আগেও শুনেছি যে এরকম কিছু কিছু মহিলাকে তারা ডেকে উত্ত্যক্ত করে ইত্যাদি ইত্যাদি বললো। এগুলো আমরা কিছু কিছু খবর শুনেছি, নির্দিষ্ট বলতে পারবো না, হয়তো কিছু হয়ে থাকতে পারে, নাও হতে পারে। আর বললেন যে যেভাবে বিশেষ করে ওরা দুজনের কথা বললেন, হাজরা এবং সর্দার, এই হাজরা এবং সর্দারের কিন্তু বাড়ি ওই যে আমরা জেলিয়াখালী প্রথমে গেছিলাম ওই দ্বীপে বাড়ি উনি বললেন। এবং ওর মধ্যে ওই যে সর্দার যে ও আদিবাসী, সে এই সন্দেশখালী দ্বীপে বাড়ি করেছেন। আর হাজরা কিন্তু এখনও ওখানে থাকেন, হাজরা হচ্ছে শিডিউল কাস্ট, ও ওখানে থাকেন। বলল এই দুটো স্বভাব চরিত্র ভালো নয়, ফলে এরা এরকম জাতীয় জিনিস করতে পারে। এবং এটা বলতে গিয়ে উনি বললেন যে প্রথম হাজরার বিরুদ্ধে এই দ্বীপে আমার মেয়ে ওর বিরুদ্ধে এফআইআর করেছে। আমাকে বললেন যে সেটা তো আপনি জানেন, আমিও জানি, ওর জামাইকে মারধর করেছিল ওই হাজরার লোকজন, এবং সেইটা নিয়ে জামাইকে মারধর করেছিল, ওর মেয়ে পুলিশে এফআইআর করেছিল। এবং বহু লোকে বলেছিল তোর তো সাহস কম না। তা যাই হোক, স্বামীকে মারধর করেছে, আমি তার স্বামীকে চিনি, আমাদের ওই রিলিফ করতে গেছি যখন, তখন আমাদের সাথে ছিলেন, এই ঘটনাটা আমি ওই জন্যে জানি। তো বললেন এইটা, তারপরে বললেন বহু লোককে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে ওই পার্টি অফিসকে মারধর করে। তারপরে উনি বললেন আমাকে একবার তুলে নিয়ে গেছিলেন, তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর করেনি, উনি বললেন মারধর করেননি। তা বললাম তো আপনাকে তুলে নিয়ে গেলেন কেন, আপনি নির্বিবাদী মানুষ। বলে আমাকে তুলে নিয়ে গেলেন, ওরা ওই যে জমি জমা টমা নিয়ে সালিশি হয়, আমি তখন এদের পক্ষে কথা বলি। আর আমাদের এই যে লোক দেখাই বললো, এই যে বসে আছে 30-40 জন লোকের একজনও লেখাপড়া জানে না, টিপসই দেয়, এরা বোঝে না দলিলপত্রের ব্যাপার। আমি গিয়ে তাদের পক্ষে বলি, এটা কেন সেটা কেন তর্ক করি। আমি কেন তর্ক করি, এইটা আমি বড় বেশি তর্কবাজ, এই বলে আমাকে ধমকে টমকে আমাকে ছেড়ে দিয়েছে। তো আর দেখেন এই যে আমাদের এই বাড়ির মধ্যে দেখুন, মানুষের অবস্থা তো দেখছেন, একখানা কাঁচা কামচা ছাড়া নেই। একটা আমরা তৃণমূল করি কিন্তু একটা ঘর পাইনি, ওই যে ঘর দেয়, এইসব লোককে ঘর দেয়নি। আমি এর আগে ওই ডোম সম্প্রদায়ের লোকের ইয়েতে বাঁকুড়াতে গেছিলাম, গিয়ে দেখলাম একটা লোককে ঘর দেয়নি, বুঝলেন তো। এরা এটা করে, এই লোকগুলোকে এইরকমই রাখতে চায়। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ির পাশের লোকজন, এর আগে যখন 3 বছর আগে এসেছিলাম, 3-4 বছর আগে কি 5 বছর হয়ে গেল প্রায়, যে এখানে তো দেখলাম সবুজ ধান, তো এখন এত ঘের কেন, একটু সবরা করে বললেন না দাদা এইটা সব আমরা করেছি, এসব আমরা নিজেরা করেছি। যখন আশেপাশে যখন এরকম জোরজারি করে করছিল, তখন দেখলাম যে তো নিয়ে নেবে, তখন এইটা আমাদের যার আমরা নিজেরা ভাগাভাগি করে আমরা করে নিয়েছি। তো এইটা হচ্ছে সেখানকার অবস্থা। তো এর থেকে যেভাবে আপনারা বোঝেন, আমাদের যেটা মনে হয়েছে প্রত্যেকটা অভিযোগ ঠিক, মানে একেবারে রেপ থেকে জমি ভোটের ব্যাপারটা ইত্যাদি সবগুলো ঠিক। কিন্তু আমার মনে হচ্ছে যে টিভিতে যেভাবে দেখানো হচ্ছে, এটা অনেকটা রং চড়িয়ে হয়েছে। 2-4টে ঘটনা হয়তো ঘটেছে, সেগুলোকে একটা জেনারেলাইজ করা হচ্ছে, এরকম ব্যাপারটা। কিন্তু তৃণমূল ওখানে যা করছে তার পক্ষে কথা বলার কোনো জায়গা নেই। তো এই অবস্থার পরে আমি বললাম যে আমার একটু রাজনীতি সম্পর্কে আমার একটু আগ্রহ আছে, যে তার মানে কি এবার সব বিজেপি হয়ে যাবে এই এলাকায়, আদিবাসীরা সব বিজেপি হয়ে যাবেন। তখন উনি বললেন যে দেখুন দাদা, এইটা এখনও বলার সময় আসেনি, তবে আমাদের পরিবারের কথা বলতে পারি। আমাদের পরিবারের মধ্যে প্রায় 50-60টা ভোট, আমরা কিন্তু বিজেপি করার কথা ভাবছি না। আমরা তৃণমূলে আছি, হ্যাঁ, আমরা তৃণমূলের বিরুদ্ধে আমরা বলছি, তৃণমূলের বিরুদ্ধে আমরা মিটিং মিছিলেও যাচ্ছি, কিন্তু আমরা পার্টি ছেড়ে দেওয়ার কথা ভাবছি না। আমরা এই জুলুমবাজিগুলো বন্ধ করার ব্যাপারটাই আমরা এখন অবধি আমরা ভাবছি। জমি জমাগুলো ফেরত পাওয়ার কথাই ভাবছি, টাকা পয়সাগুলো পাওয়ার কথা ভাবছি। আর একেবারে নিয়ম করে গেছে, উনি বললেন নিয়ম হয়ে গেছে,
ওরা মিটিং করবে, মিটিং করলে বাড়িতে একজনকে রেখে যেতে পারেন, বাদ বাকি সব লোক মিটিংয়ে যেতে হবে। বলে যখন তখন মিটিং ডাকবার এটা করতে হবে। বললেন যে এই তো মানুষের পক্ষে, আপনি বুঝতে পারছেন, এটা মানুষের পক্ষে অসম্মানজনক, অসহ্য। তো এইসব ব্যাপারগুলো তৃণমূল করছে। এবং মূলত এই দুটো, এই হাজরা এবং সর্দার, আমি বললাম যে ওই যে সেরা আরে দূর শাহজাহান, তো বললেন যে দেখুন শাহজাহান এইসব এলাকায় আসে না, এবং এই সব কোনোটার মধ্যে শাহজাহান সরাসরি যুক্ত না, কিন্তু এরা তো সব শাহজাহানেরই মাথার পরে তো শাহজাহান আছে, কিন্তু আমাদের সামনে কখনো শাহজাহানের এসে আমাদের কিছু করছে এর নয়। আরেকটা কথা বললেন যে আমরা 2-3 বছর ধরে এই মহিলা গঠিত কিছু কিছু অভিযোগ শুনি, এখানে ওখানে কানাঘুষো শুনি, কিন্তু আমরা শাহজাহান সম্পর্কে কোনো মহিলা গঠিত কোনো ব্যাপার কিন্তু এখন অবধি কানাঘুষোও আমাদের কানে আসেনি। এটা আমাকে খুব স্পষ্ট করে বললেন এই যে বিদ্যাসাগর। তারপরে ওইটা বললাম যে কারা লাভবান হবে, সেটা উনি যেটা বললেন যে এটা বলার সময় হয়নি, তবে একটা কথা ঠিক, কিন্তু এখানে বিশেষ করে গোটা আদিবাসী সমাজের মধ্যে নিরাপদ বাবু কিন্তু নিরাপদ সর্দার খুব জনপ্রিয় মানুষ, এবং নিরাপদ সর্দার আমার জনপ্রিয় মানুষ হারিয়ে দিলেন, আপনারা ভোট দিলেন না বলে একটা ভোট আমরা দিতে পারিনি। নিরাপদ সর্দারকে ভোট দিতে পারলে আজও, বললো যে আজও যদি এখানে ইলেকশন হয়, যদি মানুষ ভোট দিতে পারে, নিরাপদ সর্দার হারবে না। তার মানে কি সিপিএম এই আন্দোলনের ফলে উপকৃত হবে? বলো সিপিএম উপকৃত হবে কিনা জানি না, কিন্তু নিরাপদ সর্দারের একটা আছে। এবং সিপিএমের পরেও আমরা একটা সময় খুব বিরক্ত হয়ে গেছিলাম, যে জন্যে আমরা তৃণমূল করি। তার আগে তো সিপিএমই করতাম, কিন্তু এখন তৃণমূলের এই উৎপাত দেখে আমাদের মনে হচ্ছে আমরা ভুলে যাচ্ছি সিপিএমের সেই অত্যাচারের কথা, সেগুলো আমার কাছে ফিকে হয়ে যাচ্ছে, মানে এর কাছে সেগুলোর কোনো তুলনা হয় না। কিছু কিছু সমস্যা আমরা সিপিএমের সময়ও শেষের দিকে ভোগ করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে এর তুলনায় তা কিছু না। ফলে এইটা হচ্ছে আমরা যা দেখলাম ওখানকার অবস্থা। ফিরে আসবার সময় আমরা ভেবেছিলাম একটু শাহজাহানের গ্রামে যাব, আমার অনেক পরিচিত লোক আছে, কামরুজ্জামানেরও পরিচিত লোক আছে, কিন্তু ওখান থেকে বেরোলাম যখন, তখন আমাদের হয়ে গেছে 5-5:30টায় বোধহয় নৌকাটা ধরেছি, ঘাটে পৌঁছাতে আরশাদ মিয়ার ঘাটে পৌঁছাতে 6:30। আর এর মধ্যে 4টের সময় আমরা একটা খবর পেয়েছি, যখন আমরা বড় তুষখালি ছিলাম, যে শাহজাহানকে নাকি ওর বাড়ি থেকে অ্যারেস্ট করেছে, ওর মাকে দেখতে এসেছিল। ফলে আমরা ভাবলাম যে, এবং ওইখানে আমরা যখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়িটা একটু ভেতরে পার্ক করা ছিল, লোকজনের জটলা, আরও একটু এগিয়ে আসলাম, দেখলাম বাজারের মধ্যে জটলা। আমাদের তখন মনে হচ্ছে শাহজাহানকে অ্যারেস্ট করেছে বলে বোধহয় সব জটলা, ওটা হয়তো প্রতিদিনই হয়, আমরা জানি না সেটা। তারপরে সরবেড়িয়া এসে যেখানে শাহজাহান মার্কেট, সেখানে অনেক লোকজনের জটলা দেখলাম। আরেকটু এগিয়ে এসে রাজবাড়িতে এসে দেখলাম প্রচুর পুলিশ, এর মধ্যেও 4-5টা পুলিশের গাড়ি দেখেছি, ওখানে এসে দেখলাম প্রচুর পুলিশ, অন্তত 200-300 পুলিশ, তার মধ্যে র্যাবও আছে। তখন আমাদের কিন্তু মনে হলো শাহজাহান সত্যিই অ্যারেস্ট হয়েছে। তারপর তো বাড়িতে এসে টিভিতে দেখছি, রাত 10টায় যখন বাড়ি পৌঁছেছি দেখি যে না, সেরকম কিছু নয়। তা আমরা জানি না যে ঘটনাটা কি, না হলে হয়তো আমরা রাত্রি হয়ে গেলেও শাহজাহানের ওই গ্রামে ঢুকতাম, কারণ গ্রামটা আমাদের খুব পরিচিত, আদিবাসী পাড়াটাও খুব পরিচিত। তো যাক, এইটা হচ্ছে আমাদের সন্দেশখালি ঘুরে আমরা যেটা দেখলাম, তাতে আমাদের এটা মনে হয়েছে যে তৃণমূল সমস্ত ক্ষেত্রেই, ভোট দেওয়ার ক্ষেত্রেও, মানুষের জমি জমার ক্ষেত্রে, মানুষের উপর অত্যাচার, মারধর করা, মহিলাদের উপরে অত্যাচার, বিশেষ করে ওই 2 জনের বিরুদ্ধে অভিযোগ শুনলাম, এবং তারও আরও কিছু সাগরেদ বাহিনী আছে। এইসব শুনে মনে হলো যে এই সমস্ত কথাগুলো মিথ্যা নয়, প্রত্যেকটা সত্যি। কিন্তু একই সাথে এটাও বলছি, ঠিক আমাদের মনে হতো যেটা এই টিভি দেখে, বিষয়টা ঠিক সেরকম মনে হলো না ওখানে গিয়ে। ধন্যবাদ, নমস্কার।